আমন্ত্রণ ২১-এর রাতে। আজকে আমাদের সঙ্গে আছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক এবং শিক্ষক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান, যিনি সমাজ, রাজনীতি যেসব বিষয় নিয়ে গভীর বিশ্লেষণ করেন। তার মতামত, তার বিশ্লেষণ আমাদেরকে ভাবতে সাহায্য করে, সাহায্য না ভাবতে বাধ্য করে আমি বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ ভাই, স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আজকে ৯ ডিসেম্বর বাংলাদেশে এই দিনটিকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। এই দিনই তার জন্মদিন এবং এই দিন তার মৃত্যু দিবস। আমি শুরুতেই স্যারের কাছে প্রশ্ন, যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা জানি যে নারী জাগরণের অগ্রদূত বা প্রতিকৃতি হিসেবে বলা যায়। আমার কাছে আপনার কাছে যেটি প্রশ্ন, যে এটার আসলে অন্তর্নিহিত বস্তুটা কি আসলে? ধন্যবাদ আমাকে ডাকবার জন্যে। বহুদিন পরে আপনাদের টেলিভিশনে আসলাম। বেগম রোকেয়া সম্পর্কে আলোচনার জন্য দ্বিতীয় ধন্যবাদ দিই, কারণ আমাদের দেশে যত লেখক জন্মেছেন এ পর্যন্ত, তাদের মধ্যে একমাত্র নজরুল ইসলামকে বাদ দিলে আমার মতে বেগম রোকেয়া হচ্ছে শ্রেষ্ঠ লেখক। আর যদি বলেন তাকে যে বলেন নারী জাগরণের অগ্রদূত, এটার মধ্যেও একটা সমস্যা আছে। বেগম রোকেয়া শুধু নারী জাগরণের নয়, পুরুষ জাগরণের অগ্রদূত। সেটা আমরা না বলার জন্য তাকে শুধু নারী জাগরণের অগ্রদূত বলছি। তৃতীয় একটা সমস্যা আছে আপনার কথায়। বেগম রোকেয়া এন্তেকাল করেছেন 1932 সনের 9 ডিসেম্বর, কিন্তু তার জন্মদিন কত এটা আমরা জানি না। এটা বাইরের থেকে চাপিয়ে দেওয়া। অর্থাৎ একজন মানুষের জন্মদিন যখন না জানেন, তাকে 1 জানুয়ারি বলা হয় আমাদের দেশে। সেইভাবে 9 ডিসেম্বর তার জন্মদিন হতেও পারে, কিন্তু এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ অন্তত আমি জানি না। আপনার কাছ থেকে আমরা এটি আচ্ছা বলি, এখন বেগম রোকেয়ার জীবনের সবচেয়ে বড় ঘটনা তার মৃত্যু নয়, তার জন্ম। আমি অবশ্য জানি সেই জন্মদিনটা আমাদের কাছে অস্পষ্ট থাকতেই পারে। তার জন্ম হয়েছিল 1880-তে, এবং তিনি প্রথম একবারই তো বিয়ে হয়েছে তার। 1896-তে তার 16 বছর বয়সে বিয়ে হয়, এবং 1909 সনে আপনি দেখতে পারেন 96 থেকে 9 মানে 4 আর 9, 13 বছর বা 14 বছর বিবাহিত জীবনের পর তিনি বিধবা হন। তিনি বিয়ে করেছিলেন এমন এক ভদ্রলোককে যিনি উচ্চশিক্ষিত ছিলেন তৎকালীন মাপে। তার ভাষা ছিল উর্দু, এবং তার বাড়ি ছিল বিহারের ভাগলপুরে। বেগম রোকেয়ার জন্ম ছিল বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুরের কাছে পায়রাবন্দ নামক গ্রামে। তিনি ভূস্বামীর কন্যা ছিলেন, জমিদার বলা যায়। এবং তার 2 ভাই কলকাতায় পড়াশোনা করেছিলেন ইংরেজিতে, সেন্ট জেভিয়ার্স প্রভৃতি কলেজে। এবং তার 3 বোন ছিল। তার বড় বোন করিমুন্নেসা, তার চেয়ে প্রায় 25 বছরের বড়, যার বিয়ে হয়েছিল দেলদুয়ারে, টাঙ্গাইলে। সেখানে তার 2 পুত্র, স্যার আব্দুল হালিম গজনবী এবং স্যার আব্দুল করিম গজনবী, তৎকালীন মুসলিম সমাজের জমিদার শ্রেণীর নেতা ছিলেন তারা। বেগম রোকেয়ার আরও একটা বোন ছিল ছোট, নাম হুমায়রা। তাহলে হুমায়রা, রোকেয়া এবং করিমুন্নেসা, এই 3 বোন। আর তার 2 ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল ইব্রাহিম সাহেবের, আর একজনের খলিল সাহেবের। 2জনকে যোগ করলে ইব্রাহিম খলিল হয়। হ্যাঁ, আবু আলী, আবুল আসাদ, এসব নাম আছে। তার বাবাও এরকম বড় জমিদার ছিল। এই তো পরিবারের ব্যাকগ্রাউন্ড। বেগম রোকেয়ার সম্পর্কে বলা দরকার যে তিনি একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তৎকালীন অভিজাত সমাজের নিয়ম অনুসারে তারা বাড়িতে উর্দুতে কথা বলতেন। কিন্তু বেগম রোকেয়া যেহেতু চমৎকার বাংলা লিখলেন, আমি তার প্রথম গুণ বলবো, তিনি একজন অত্যন্ত উঁচু দরের বাংলা লেখক। তার চেয়ে বড় কথা, তিনি উর্দু ভাষাও ভালো জানতেন। শুধু শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার সূত্রে নয়, তাদের বাড়িতে উর্দু চর্চা হতো। কিন্তু এ থেকে অনেকে একটা মিথ্যা কথা বলেন যে বেগম রোকেয়ার মাতৃভাষা বোধহয় বাংলা ছিল না। সেটা সঠিক নয়। মাতৃভাষা বাংলায় ছিল, কিন্তু তৎকালীন অভিজাত মুসলমান শ্রেণীর যে অভিমান যে তারা তাদের মাতৃভাষার চেয়ে উর্দুকে বেশি মর্যাদা দিতেন, সেই সূত্রে তিনি উর্দু পড়াশোনা করেছেন। কিন্তু আরেকটা বিষয়, বেগমকে কখনো স্কুল কলেজে পড়ার সুযোগ লাভ করেন নাই। আপনি তার উপরে স্কুল কলেজের কোনো কলঙ্ক আরোপ করতে পারবেন না। 5ম শ্রেণী, 10ম শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণী কোনো বিদ্যা ছিল না। কলঙ্ক বলছেন? অফকোর্স, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের যে জীবনে যেটুকু স্বাভাবিক শিক্ষার সাথে নষ্ট হয়, আমি এটাকে কলঙ্কই বলবো। শিক্ষা আপনাকে কলঙ্কিত করে, এমন অক্ষর জ্ঞান মানুষকে কলঙ্কিত করে, সেটা পরে আসবে। লালন ফকিরকে অক্ষর জ্ঞান কলঙ্কিত করে নাই, হযরত মুহাম্মদকে অক্ষর জ্ঞান কলঙ্কিত করে নাই। অর্থাৎ চিন্তার যে আমরা বলি অপূর্বতা, মৌলিকতা, সেটা অক্ষর জ্ঞান অনেকটা নষ্ট হয়। অক্ষর জ্ঞানের মাধ্যমে আমরা কিছু ভালো জিনিসও শিখি। আমি যে বেগম রোকেয়া আপনাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফসল নন। তার বাড়িতে তার ভাইয়েরা এবং তার বোন তার লেখাপড়া উৎসাহ জুগিয়েছেন। এটা খুব অত্যন্ত বড় কথা। একটা কথা আছে না, সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত।
কিন্তু আমি উল্টা বলবো না যে স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, বহু স্বশিক্ষিত লোক আছে ভালো শিক্ষা লাভ করে না। বেগম রোকেয়ার মধ্যে দুটোই ছিল। তিনি ভাই বোনের সহায়তায় তার বই যে উৎসর্গপত্র, 2 খণ্ড মতিচুর তার বই বেরিয়েছিল, তার প্রবন্ধ সংগ্রহ। তিনি বলছেন বাংলাদেশের শ্রেষ্ঠ চিন্তাবিদ যারা, তাদের মধ্যে বেগম রোকেয়া গণ্য করতে হবে আপনাকে। এবং তার কালে তার নামে তিনি লিখতেন, দেখেন তৎকালীন নিয়ম অনুসারে, মিসেস R.S. হোসেন এই নামে, মানে মিসেস রোকেয়া সাকাওয়াত হোসেন। এবং ইংরেজি রেফারেন্স দিলে লোকে বলবে মিসেস হোসেন, কিন্তু তার ভালো নাম ছিল রোকেয়া। এবং তিনি বইয়ের উৎসর্গপত্রে ভাইয়ের উদ্দেশ্যে লিখেছেন তোমারই রোকু, এটা তার ডাক নাম, রোকু আমাদের দেশে মেয়েদের বলে। কিন্তু এনার প্রতিভা এত উঁচু মানের যে আমি এখনও বিস্মিত হই। তার সাথে তুলনীয় কোনো চিন্তাবিদ বাংলাদেশের মুসলমান লেখকদের নামে পাই না। এমনকি নজরুল ইসলামও তার সঙ্গে তুলনীয় নন চিন্তাবিদ আকারে। নজরুল কবি হিসেবে ভালো, গীতিকার হিসেবে ভালো, এমনকি নজরুলের আবেগ অনেক দূর বেশি, অনেক বেশি দেশপ্রেমিক, অনেক বিপ্লবী বক্তৃতা দিয়েছেন। কিন্তু বেগম রোকেয়া মুসলিম সমাজের অগ্রগতি ছিলেন। তার মূল চিন্তা ছিল, সকলেই মনে করেন যে স্ত্রী জাতির অবনতি কী করে রোধ করা যায়। প্রথম প্রবন্ধের নাম পিপাসা মহরম, বাকিগুলো লক্ষ্য করবেন নাকি। আরেকটা প্রবন্ধের নাম নিরীহ বাঙালি, আরেকটা নাম অর্ধাঙ্গী। আমাদের বিস্মিত করে স্যার যে ওই সময় আপনি যে সময়ের কথা বলছেন বা আমরা জানি, এত আগে তিনি এত সামনের বিষয় নিয়ে ভাবতেন। এটাকে তিনি যে সুলতানার স্বপ্ন ইংরেজিতে লিখেছেন তখন তার বয়স 25। তার বিবাহিত জীবনের 9ম বছর 1905। এটা ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন নামক ম্যাগাজিন ইংরেজিতে তিনি লেখেন সুলতানাস ড্রিম নামে। আমি দেখলাম বেগম রোকেয়া উঁচু দরের বাংলা শুধু জানতেন না, তার ইংরেজি উঁচু দরের। ওই 25 বছর বয়সে তিনি যে ইংরেজি লিখেছেন, তিনি এক জায়গায় রসিকতা করে ডেলিসিয়া হত্যা নামক লেখায় দেখিয়েছেন। ডেলিসিয়া বলে একজন লেখক ছিলেন ইংল্যান্ডে, ইনি এত ভালো লিখতেন যে তাকে লোকে বলতে যে কি নিশ্চয় স্বামী লিখে দেয়, কারণ মেয়েদের কোনো কৃতিত্বকে লোকে কৃতিত্ব মনে করে না। বেগম রোকেয়ার স্বামী যেহেতু ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং উচ্চশিক্ষিত ছিলেন, তার নাম ছিল সৈয়দ সাকাওয়াত হোসেন, যার নামে তিনি স্কুল তৈরি করেছিলেন, প্রথমে ভাগলপুরে, পরে পারিবারিক ঝগড়ার কারণে তিনি কলকাতায় এসে সেই স্কুল স্থানান্তর করেন। বেগম রোকেয়াকে আমরা একজন শিক্ষক হিসেবে দেখতে পারি, নারী শিক্ষার তিনি অগ্রদূত, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যেটার উপর গুরুত্ব দিতে চাই, এটা হলো তার লেখা। তার মৃত্যুর 40 বছর পরে, বিশ্বাস করুন আর নাই করুন, 1972 সনের 9 ডিসেম্বর তারিখে স্বাক্ষর করেছেন কবি আব্দুল কাদির রোকেয়া রচনাবলী, ঢাকার বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। হ্যাঁ, উনি প্রস্তাবটা তৎকালীন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড এবং বাংলা একাডেমি ইত্যাদিকে দিয়েছিলেন 1968 সনে। কবি আব্দুল কাদিরের নাম আপনারা নেন না, অথবা নিলেও এত কম নেন যে এটা আমরা শুনতেই পাই না। তিনি অসাধারণ সব কাজ করেছেন। বাঙালি মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় লেখক যাদেরকে আমরা বলি, একজন হচ্ছে নজরুল ইসলাম। তার রচনাবলী তিনি সম্পাদনা করেছেন। এখনকার বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট প্রত্যেকের সাধনা হচ্ছে কবি আব্দুল কাদিরের নামটাকে বিলুপ্ত করে দেওয়া। এটা হচ্ছে একটা ফেসেবেদে কাজ। নজরুল রচনাবলী তিনি 5 খণ্ডে বের করেছিলেন, বাংলা একাডেমি এটাকে রিসাফল করে 12 খণ্ডে করেছে এবং আব্দুল কাদিরের নামটা মুছে দিয়েছে। এটা হয়েছে বাংলাদেশে। আমি একটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছি কথাটা আপনাকে। আমি আনন্দিত যে বেগম রোকেয়া রচনাবলী তিনি বের করেছিলেন। পণ্ডিত রিয়াজউদ্দিন আল মাশহাদি রচনাবলী তিনি বের করেছিলেন। তিনি আরেকজন বড় চিন্তাবিদ ছিলেন আমাদের কাজী আব্দুল উদুদ, যিনি 1947-এর দেশ বিভক্তির পরে ভারতে থেকে গিয়েছিলেন। তার রচনাবলী বেরিয়েছে অন্যজনের সম্পাদনায়। আব্দুল কাদির একজন বড় লোক, তার প্রশংসা করছে এই জন্য যে তিনি 40 বছর পরে রোকেয়া রচনাবলী আমাদের উপহার দিয়েছেন। রোকেয়া জীবনের সবচেয়ে বড় ঘটনা আমি বলি, 1932 সনে তার মৃত্যু। তার চেয়েও বড় ঘটনা হচ্ছে 1972 সনে 40 বছর পরে তার রচনাবলী প্রকাশ। আগে তো আমাদের লোকজন রচনাবলী পাওয়া যেত না, এখন পাওয়া যায়। সবাই তার এই রচনাবলী পুনর্মুদ্রণ করেন, বিক্রয় করতেছেন, খুবই ভালো। কিন্তু তার রচনাবলী নিয়ে এত আলোচনা অনেক হয়েছে, কিন্তু তারপরেও আপনারা তাকে যদি সমসাময়িক প্রসঙ্গে টেনে নিয়ে আসেন, নারী জাতির অগ্রদূত হিসেবে। নারী জাতির অগ্রদূত তো বটেই, কিন্তু তিনি যে পুরুষদের চেয়ে ভালো লেখক, এই কথাটাকে বলতে আপনাদের কেন বাধে? অর্থাৎ রোকেয়ার চেয়ে ভালো আর দ্বিতীয় একটি পুরুষ লেখক আপনি আমাকে বলেন। নারী পুরুষ ভাগ যদি করতেই হয়, তাহলে রোকেয়া কী চিন্তা করেছেন? আমি বলি, রোকেয়ার মৃত্যুর আগের বছর 1931 সনে তিনি বঙ্গীয় মুসলমানদের একটা সভায় বক্তৃতা দিয়েছিলেন। তার বক্তৃতার ভাষা থেকে একটু আমি পড়ে শোনাই, তাহলে দেখবেন তিনি প্রবন্ধের নাম কি, ধ্বংসের পথে বঙ্গীয় মুসলিম। রোকেয়ার একটা তীর ছিল নারী, আর একটা ছিল তার আপন স্বজাতি, যার নাম আমরা এখন বাঙালি মুসলমান। তার কালে বলা হতো বেঙ্গল মুসলিম, এটার অনুবাদ হচ্ছে বঙ্গীয় মুসলিম। এর মধ্যে একটা ফুটনোট দরকার, যারা উর্দুভাষী মুসলিম বাংলাদেশে থাকেন তারা বাংলায় কথা বলতেন না, তারা নিজেদের বাঙালি মুসলমান বলতেন না, তারা নিজেদের হয় মুসলমান বলতেন অথবা বেঙ্গল মুসলমান বলতেন। এবং সেইটাকে আবার ইংরেজিতে মুসলমানও বলতো না, তখন বলতো মোহামেডান, মোহামেডান লিটারেরি সোসাইটি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই মোহামেডান কথাটা অনুবাদে বাংলায় কী হয়েছে পশ্চিমবঙ্গে? মামদো।
এই জন্য মামদভূত বলে, এটা যে রেসিস্ট টার্ম বোঝা যায়। জি স্যার। পশ্চিমবঙ্গে এখনও একটা বাংলা প্রবাদ আছে, বিসমুল্লাহ গলত বলে, বিসমিল্লা বলবে না। আর একটা নাম কি মামদভূত, মানে মুসলমান ভূত। মামদো শব্দটাকে মোহামেডানের কিন্তু বিকৃতি। আচ্ছা, বেগম রোকেয়া লিখছেন কি দেখেন, মাননীয় সভাপতি এবং সভ্য মহোদয়গণ, এটা 1931 সনের বক্তৃতা। আমি সর্বদা আপনাদের এই স্কুলের বিষয় নিয়ে বিরক্ত করে থাকি। তিনি শাকওয়ান মেমোরিয়াল হাই স্কুল কলকাতায় করেছেন 1911 সনে, তার স্বামী মারা যায় 1909 সনে। এমনকি অনেকে আমাকে এই জন্য একটা নুইসেন্স বিশেষ মনে করেন। দেখেন বাংলা ভাষার ভিতরে কেমন করে ইংরেজি শব্দ ব্যবহার করছেন তিনি। আমি যদি পৌত্তলিক হতুম কলকাতার স্টাইল, জি স্যার, আর আমার কোনো দেবতা থাকতেন, তবে তিনিও নিশ্চয়ই বিরক্ত হয়ে বলতেন, প্রার্থনার সময়ে ধনং দেহি মানং দেহি এসব কিছু না বলে মেয়েটা কেবল একঘেয়ে স্কুলের জন্য গৃহং দেহি, স্কুলের শ্রীবৃদ্ধি দেহি বলে, দাও বেটিকে লাথি মেরে তাড়িয়ে। তারপরে বেগম বলছেন, আজ আমি আপনাদের নিকট খানিকটা সময় ভিক্ষা চাই, যে আপনারা দয়া করে ধৈর্যের সহিত আমার দুটি কথা শুনুন। আপনারা সকলে জানেন যে এই সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলটা না থাকলে আমি মরে যাব না। এমনটি নিশ্চয় হবে না যে ঘুঘু চড়বে আমার বাড়ি, উনুনে উঠবে না হাঁড়ি, বৈদ্যতে পাবে না নারী, অন্তিম দশায় খাবি খাবো। এই স্কুলটা না থাকলে আমার তিলমাত্র ক্ষতি নাই। তবে এই স্কুলের উন্নতি কেন চাই? চাই নিজের সুখ্যাতি বাড়াবার জন্য নয়, চাই স্বামীর স্মৃতি রক্ষার জন্য নয়, চাই বঙ্গীয় মুসলিম সমাজের কল্যাণের জন্য। আপনি জিজ্ঞাসা করতে পারেন আমাকে, মুসলিম সমাজের কল্যাণের জন্য কেন করলেন? তিনি সকল বঙ্গীয় মুসলমানের না বাদ দিয়া তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্যই তো করতে পারতেন, কেন প্রশ্নটি করতেন? আসে। কিন্তু সেই কথার উত্তর তিনি দিয়েছেন। তিনি বলেন, সাকাওয়াত মেমোরিয়াল শব্দ দুটির জন্য যদি স্কুলের অকল্যাণ হয়, তবে সাইনবোর্ড থেকে ও দুটি শব্দ মুছে ফেলা যাক। অবশ্য মুসলিম সমাজটাও টিকে থাকলে বা গোল্লায় গেলে আমার নিজের কোনো ক্ষতিবৃদ্ধি নাই, কারণ আমার কোনো বংশধর নাই যে তাদের ভাবি দুর্দশার আশঙ্কায় আমি শঙ্কিত হব, কিংবা তাদের দুষ্ক্রিয়া দেখে আমি লজ্জিত হব। সুতরাং আপনারা বুঝতে পারছেন, এই স্কুল সম্বন্ধে মাথা ব্যথায় আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যাদের বংশধর আছে, যাদের ভবিষ্যৎ আছে, তারা যদি সমাজটাকে রক্ষা করতে চান, তবে সমাজের মাতৃস্থানীয় এই বালিকা স্কুলটাকে একটা আদর্শ বিদ্যালয় রূপে গঠন করুন। তিনি এখানে শুধু হেডমাস্টার হিসেবে কথা বলছেন না, তিনি কথা বলছেন গোটা বঙ্গীয় মুসলিম সমাজের জন্য। তখন আর কোনো নারীদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ছিল না। একবার ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন। বক্তৃতার ভঙ্গিতে উনি বক্তৃতাই দিচ্ছেন। এমন একদিন এসেছিল যখন বাঙালি হিন্দুর আধার ঘরে জ্ঞানের আলোক এসে উঁকি মারলে তখন তারা চোখ খুললেন। পরে পাখির কলরব শুনে বুঝতে পারলেন আর রাত্রি নাই, ভোর হইয়াছে। তখন তারা অলসজ্জা ত্যাগ করে উঠে দাঁড়ালেন। কিন্তু হিন্দু উঠে যাবেন কোথায়? এটা করলে জাতি যায়, সেটা খেলে জাতি যায়। সুতরাং তখন তারা দলে দলে খ্রিস্টান হতে আরম্ভ করলেন। ক্রমে বন্দ্যোপাধ্যায়ের নাম বদলে ব্যানার্জি হলেন, আর সরকার হলেন সিরকার। সেই ঘোর সংকটের সময়ে রাজা রামমোহন রায় এবং কেশবচন্দ্র সেন প্রভৃতি সমাজহিতৈষী লোকেরা ব্রাহ্ম সমাজের প্রবর্তন করে হিন্দুকে সবংশে খ্রিস্টান হওয়া থেকে রক্ষা করলেন। তখন তাদের নিজেদের স্কুল কলেজ হলো, তাদের ছেলেমেয়েরা আর খ্রিস্টানের স্কুলে পড়তে যায় না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে রক্ষা পেলেন। এখন বুঝতে পারছেন কেন তিনি মুসলিম সমাজের কথা বলছেন। এই যে বঙ্গীয় রেনেসাঁসের সমগ্র উদ্যোগ, রামমোহন থেকে কেশবচন্দ্র সেন, এর মধ্যে মুসলমানদের কোনো জায়গা ছিল না। এবং তথ্য আকারে বলি, 1817 সনে যে কলেজ তৈরি হলো, ওটার নাম ছিল বিদ্যালয়, শুধু বিদ্যালয়, যেটাকে পরে নাম হচ্ছে হিন্দু কলেজ। এবং সেইখানে 1873 পর্যন্ত কোনো মুসলমান অথবা খ্রিস্টান ভর্তি হতে পারত না। মাইকেল মধুসূদন প্রথমে সেখানে পড়েছিলেন, যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। মুসলিম সমাজ অনেক পিছিয়ে ছিল, শিক্ষা পিছিয়ে ছিলেন কথাটা বললেও একটা প্যাসিভ বোঝায়, সে যেন নিজেই পিছিয়ে ছিল, তাকে পিছিয়ে রাখা হয়েছিল, এটাই বলছেন উনি। বলছেন তাহলে কি হলো, মুসলিম সমাজের নিজের দোষটা আসেন। এখন বেগম রোকেয়া বলছেন, অপরদিকে মুসলিম সমাজ যখন জপ্রিমে শুয়ে মহলের খাবো দেখছিলেন, আমরা ছেঁড়া কাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, বাদশাহীর স্বপ্ন দেখতেছিল। কোথা শুয়ে বাদশাহী? নজরুল এই সমস্ত লিখেছেন। নজরুলের যে কতগুলি পশ্চাৎমূলক দৃষ্টি ছিল, বেগম রোকেয়া সেই দোষ থেকে মুক্ত ছিলেন। আমি বলবো
কি সেই সময়ে আলোক এসে মুসলিমের ঝোপড়ির ভাঙা চালের ভিতরে উকি মারলে তখন তারা আর কেবল পন্দেনামা আর শাহনামা পাঠ করে তৃপ্ত থাকতে পারলেন না, তারা ছুটলেন হিন্দু আর খ্রিস্টানের স্কুলে। তারা কিন্তু নিজেদের জন্য স্কুল কলেজ কিছুই করলেন না, তারা খ্রিস্টানের কলেজে লেখাপড়া শিখে দিব্যি সাহেব হয়ে গেলেন। বলেন বিলেতি বুলি, চাকরকে বলেন বেহারা, আর মোটেকে বলেন কুলি। তখন পর্যন্ত মুসলিম সমাজে তত বেশি অপকার হয় নাই, কারণ বাপ ক্লাবে গিয়ে চা খান না চুরুট খান, ছেলেমেয়েরা তা দেখতে পেত না। তারা বাড়িতে নামাজি মুসল্লি মাকে সর্বক্ষণ দেখত, সেই আদর্শে তারা খেলা করত, নামাজ নামাজ খেলা। আর পূব দক্ষিণ যে কোন দিকে মুখ করে আজানের অনুকরণে আল্লাহু আকবার বলে আজান দিত। দেখেন, আমি যে বেগম রোকেয়ার থিম, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে মুসলিম, আর একটা হচ্ছে বঙ্গীয় মুসলিম। আমি এটাকে বলবো তিনি আসলে চিন্তিত করছিলেন, পরে দেখা যাবে। তার স্কুল যখন করেন তাকে একটু উর্দু মিডিয়ামে করতে হয়েছিল, কারণ বাংলা মিডিয়ামে পড়ার মেয়ে পাওয়া যাচ্ছিল না, কারণ মুসলমানরা মনে করতো বাংলা পড়ার তো মতো বিষয় না। তারপরেও আমি বলবো বেগম রোকেয়ার কাজের সুফল পেয়েছে যারা, তারা বাঙালি মুসলমান যারা বাংলাদেশ করেছে এবং পশ্চিমবঙ্গ যারা রয়ে গেছে, যাদের মাতৃভাষা বাংলা, যারা জাতে এই দেশীয় স্থানীয়, যারা বিদেশ থেকে আসেনি এবং যারা নিজেদেরকে মুসলমান বলতে লজ্জাবোধ করে না। আচ্ছা, ক্রমে শিক্ষিত বাপ মেয়েকে আর শুধু রাহে নাজাত এবং সোনাবান পুঁথি পরিয়ে ক্ষান্ত থাকতে পারলেন না, তাই তারা মেয়েদের দিলেন কনভেন্ট এবং হিন্দু স্কুলে পড়তে। হিন্দু স্কুলে গিয়ে আয়েশার নাম হলো আশা। সত্যি, আমি উদাহরণ দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিখ্যাত অধ্যাপিকার নাম আশা ইসলাম, তার বাবার নাম সিরাজুল ইসলাম। আচ্ছা দেখেন, আর কুলসুম হয়ে গেল কুসুম। আমি অজস্র কুসুম চিনি। ওই পর্যন্ত হয়ে থাকলেও থামলেও ক্ষতি ছিল না, আমাদের অধপতনের ওইখানেই শেষ নয়। আমি আপনার সামনে তুলে দিতে চাচ্ছি বেগম রোকেয়ার চিন্তার ধারা কিরকম। জি স্যার। অনেকটা আহমদ সাফার চিন্তার ধারার মতো। বেগম রোকেয়ার তুলনীয় পুরুষ লেখক যদি আরেকজনের নাম করতে হয় সেটা আহমদ সাফা। পরবর্তী যুগে জেনির ছেলে মেয়ে মানুষ করবার জন্য দরকার হলো খ্রিস্টান আয়ার, যাতে ছেলেমেয়েরা শৈশব থেকেই ইংরেজি কথা বলতে শেখে। আর তার মেয়েটার নাম হলো বারবারা আরিফ। আপনি দেখছেন না অনেক বারবারা আরিফ আমাদের এখানে। এখন বারবারা ঘরে তো আর মাকে নামাজ পড়তে দেখে না, সুতরাং তার খেলার আদর্শ হলো গির্জা। অপরদিকে আমাদের কুসুমের মেয়ের নাম হয়েছে সৌদামিনী বেগম। সৌদামিনীর খেলার আদর্শ হয়েছে পূজা আর মাটি দিয়ে ঠাকুর গড়া। আর সে গান করে, যমুনার মাটি অঙ্গেতে লেপিয়া হরি নাম লিখতায়, সব সখী মিলে বল হরি হরি যখনও পড়ানো যায়। বেগম রোকেয়া এটা পড়লে মনে করে বেগম রোকেয়া জঙ্গি মুসলমান, কিন্তু এই কবিতাকে বেগম রোকেয়া লিখেছিলেন নেড়ে মুসলমান, তার না আছে ধন না আছে মান। এগুলি বই থেকে উদ্ধৃতি দিচ্ছেন, উদ্ধৃতির মধ্যে। সেদিন বেঙ্গল উমেন্স এডুকেশনাল কনফারেন্স উপলক্ষে জনৈক উচ্চশিক্ষিত মুসলমান ব্রাহ্ম মহিলা, উদ্ধৃতির মধ্যে মুসলমান ব্রাহ্ম মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি স্পষ্টই বললেন যে যেহেতু তার বাল্যকালে মুসলমান সমাজে স্ত্রী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, তাই তার বাবা ব্রাহ্ম সমাজের আশ্রয়ে গিয়ে তাকে উচ্চশিক্ষা দিয়েছেন। তার শিক্ষা দীক্ষা যেভাবে হয়েছে তাতে তিনি কোরআন হাদিস আলোচনা করবার সুযোগ পান নাই, সুতরাং তিনি নিজেকে মুসলিম সমাজের উপযোগী করে তুলতে পারেন নাই। বেগম রোকেয়া দুটো শব্দ ব্যবহার করছেন, মুসলিম আর মুসলমান, দুটো আছে, দুটো। জি আচ্ছা, ওইরূপ একটি সুশিক্ষিতা মহিলাকে তাঁর পিতামাতা এবং ভ্রাতাসহ মুসলিম সমাজ খরচের খাতায় লিখতে বাধ্য হলো। স্ত্রী শিক্ষা অভাবে আমাদের খরচের খাতা, নানা প্রকারের খরচ লিখতে লিখতে ক্রমশ ভারী হয়ে চলেছে। আমাদের সমাজের খরচের খাতা কী রূপে বেড়ে যাচ্ছে তার একটু আভাস দিচ্ছি। আমি বিশ্বস্ত সূত্রে অবগত আছি যে বেগম রোকেয়া বলছেন, কোনো কোনো সম্ভ্রান্ত মুসলিম যুবক সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছেন যে গ্র্যাজুয়েট পাত্রী না পেলে তারা বিয়ে করবেন না। মুসলিম সমাজে যদি একান্তই গ্র্যাজুয়েট মেয়ে না পাওয়া যায় তবে তারা খ্রিস্টান হয়ে যাবেন। বেগম রোকেয়া এই সমস্যা সমাধান করছেন, একটা নারীদের স্কুল তৈরি করে যেন ভবিষ্যতে খ্রিস্টান হয়ে না যায়। শিক্ষার পিছনে আমি বলছি তার যে শিক্ষা তার একটা আদর্শ, নারী শিক্ষা তার আরেকটা আদর্শ, এবং তার সমাজের কল্যাণ তার আরেকটা আদর্শ। তার সমাজ বলতে তিনি কিন্তু তার মুসলিম সমাজ যাচ্ছেন বলছেন। এলাহাবাদের কবি উনি বলছেন এই কারণেই, এসব বিকৃত রুচির প্রধান কারণ বর্তমান ধর্মহীন শিক্ষা। রোকেয়ার ভাষা থেকে আমি আছি। এখন আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে বিতর্ক হচ্ছে না, আপনাকে বেগম রোকেয়াকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার না করে আপনি তাকে কার্পেটের নিচে চাপা দিয়ে রাখছেন, আপনাকে এর জবাব দিতে হবে।
তো বলছি, এলাহাবাদের কবি আকবর সাহেব ব্যাস বলেছেন, তাকে আকবর এলাহাবাদী বলা হয় উর্দুতে, এবং তার অন্য ভক্তদের মধ্যে একজন হচ্ছে জওহরলাল নেহেরু। এটা বলছেন, तिफिल में बू आए क्या माँ बाप के अतवार की, दूध तो डिब्बे का है तालीम है सरकार की। দুধ তো ডিব্বায় থাকে আর শিক্ষা সরকারকে ঠিক করতে হয়। তো বলছেন, উচ্চশিক্ষা প্রাপ্ত ভদ্রলোকের ঘরে এখন MA পাস বউ না হলে আলো হয় না, কিন্তু এর জন্য যে বেচারাদের গালাগালি না দিয়ে বরং যাতে তারা আমাদের হাতছাড়া না হন তারই ব্যবস্থা করতে হবে। আমার আরও জানা আছে যে অনেক বিকৃত মস্তিষ্ক ধর্মহীন লোক উপযুক্ত বিদুষী ভাজ্যার হাতে পড়ে শুধরে গিয়ে চমৎকার পাকা মুসল্লি হয়েছেন। উনি মুসল্লি হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি মনে না করতে পারেন, আমি ওনার বক্তব্যটা বলছি। এই বিংশ শতাব্দীতে যৎকালে অন্যান্য জাতি নিজেদের প্রাচীন প্রথাকে নানা রকমের সংস্কৃত, সংশোধিত ও সুমার্জিত করে আঁকড়ে ধরে আছেন, আমাদের এই উত্তরাধিকার তালাক, খোলা প্রভৃতি সামাজিক প্রথা নিজেদের মধ্যে সংযোগ করে পিতার সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার বিল, পত্নী ত্যাগ বিল, পতি ত্যাগ বিল ইত্যাদি নানা রকমের বিল পাশ করিয়ে নেবার চেষ্টা করছেন। তৎকালে আমরা নিজেদের অতি সুন্দর ধর্ম, অতি সুন্দর সামাজিক আচার প্রথা বিসর্জন দিয়ে এক অদ্ভুত জানোয়ার শাস্তে বসেছি। তারপরে ফলকাতা উপরোক্ত দুরবস্থার একমাত্র ঔষধ একটি আদর্শ মুসলিম বালিকা বিদ্যালয়, যেখানে আমাদের মেয়েরা আধুনিক জগতের অন্যান্য সম্প্রদায় এবং প্রদেশের, আধুনিক জগতের অন্যান্য সম্প্রদায় এবং প্রদেশের, বোম্বের সাথে হায়দ্রাবাদের সাথে তাল রেখে চলবার মতো উচ্চশিক্ষা লাভ করতে পারে। বেগম রোকেয়া বলছে এটা আসলে নিম্ন শিক্ষাই, তবু এটাকে উচ্চশিক্ষা বলছেন উনি, নাহলে স্কুলে তো আর উচ্চশিক্ষা দেওয়া হয় না। অন্যান্য সুসভ্য সম্প্রদায়ের এবং এই ভারতবর্ষেরই অন্যান্য প্রদেশের মুসলমান মেয়েরা ডাক্তার, ব্যারিস্টার, কাউন্সিলর এবং গোলটেবিল বৈঠকের সদস্য হচ্ছেন। আমাদের মেয়েরা কোন পাপে ওই সব সমৃদ্ধি থেকে বঞ্চিত থাকবে? তাহলে কি হবে? আদর্শ মুসলিম বালিকা বিদ্যালয়ে আদর্শ মুসলিম নারী গঠিত হবে। এর জন্য কোরআন শরীফ শিক্ষার বহুল বিস্তার দরকার। কোরআন শরীফ অর্থাৎ তার উর্দু এবং বাংলা অনুবাদের বহুল প্রচার একান্ত আবশ্যক। শেষ প্যারাটা হচ্ছে এই, ছেলেবেলায় আমি মার মুখে শুনতুম, উদ্ধৃতি, কোরআন শরীফ ঢাল হয়ে আমাদের রক্ষা করবে, উদ্ধৃতি শেষ। সে কথা অতি সত্য। অবশ্য তার মানে এই নয় যে খুব বড় আকারের সুন্দর জেলদ বাঁধা কোরআনখানা আমার পিঠে ঢালের মতো করে বেঁধে দিতে হবে। বরং আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এইটুকু বুঝি যে কোরআন শরীফের সার্বজনীন শিক্ষা আমাদের নানা প্রকার কুসংস্কারের বিপদ থেকে রক্ষা করবে। কোরআন শরীফের বিধান অনুযায়ী ধর্ম কর্ম আমাদের নৈতিক ও সামাজিক অধপতন থেকে রক্ষা করবে। এখন এখানে পত্রিকা মাসিক মোহাম্মদী ছাপা হয়েছিল, মৌলানা আকরম খাঁ এই পত্রিকা উনি তৈরি করেন, মানে পরে আজাদ তৈরি করেছিলেন, তার আগের মোহাম্মদী ছিল আর কি। মোহাম্মদী ছিল মাসিক পত্রিকা, আজাদ 1936 সনে বের হয়। তো এটা হচ্ছে 1931 সনে। মাসিক মোহাম্মদীর জ্যৈষ্ঠ সংখ্যা 1338 বাংলায় একটা ফুটনোট দিয়েছেন আকরাম খান সাহেব, কি এটুকু মজার, শেষ করবে এটা দিয়ে। পরম ভক্তিভাজন বেগম সাখাওয়াত হোসেন সাহেবার এই প্রবন্ধটি ছ দিয়ে ছাগলের মতো করে সাখাওয়াত হোসেন সাহেবা, অথচ উনি নিজের নাম স্বাক্ষর করছেন RS হোসেন। বিশেষ আগ্রহের সহিত পত্রস্থ করিলাম। প্রকৃত কাজের কদর যে সমাজে নাই, তাহাতে কাজের লোকের সৃষ্টি খুব কমই হয়ে থাকে এবং কচিত কদাচিৎ হইলেও সমাজের উপেক্ষা ও অবহেলার আঘাতে অনেক সময়ে মানুষের প্রাণ অবসাদে অভিমানে মুশরিয়া পড়ে। লেখিকার ন্যায় আদর্শ মহিলা সম্বন্ধে এরূপ আশঙ্কা করার বিশেষ কোনো কারণ নাই, তাহা অবগত আছি। কিন্তু তত্রাচ বলিতে হইতেছে, তাহার এই লেখার ছত্রে ছত্রে বাহিরের হাসি কৌতুকের অন্তরালে ক্ষোভের একটা মর্মান্তিক জ্বালা আমরা বিশেষভাবে অনুভব করিয়াছি। সমাজের চরম দুর্ভাগ্য না হলে আমাদিগকে আজ এই অবস্থার সম্মুখীন হইতো না। আমি 2025 সনে একই কথাই বলছি, 1931 থেকে প্রায় 100 বছরের মাথায়। এই প্রবন্ধের লেখিকা এক স্থানে বলিয়াছেন, আমার কোনো বংশধর নাই, উদ্ধৃতির মধ্যে। আমরা তাহার এই ধারণার প্রতিবাদ করিতে বাধ্য হইতেছি। আল্লাহ তাআলার মঙ্গলময়ত্বের কোমল কঠোর আঘাতে যে মাতৃহৃদয়ের বিগলিত করুণা ধারা পিপাসার নামে কারবালার মরুপ্রান্তরেও স্বর্গের সালসাবিল প্রবাহিত করিয়া দিয়াছিল। এখন যেটাকে সালসাবিল লেখে, একের বাঁধ ভাঙিয়াই তো
সে আজ সহস্রমুখী হইতে পারিয়াছে, তাই তো আজ তিনি একটিকে বিসর্জন দিয়া শত সহস্র কন্যার মাতৃকর্তব্যের গৌরবময় জ্বালা বুক পাতিয়া লওয়ার সৌভাগ্য অর্জন করিয়াছেন। সম্পাদক মাসিক মোহাম্মদী। আমি আপনাকে একটু বেশি সময় নিয়ে বললাম, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এখন বলুন। শুনতেছি, আমি একটু বিরতিতে যেতে হচ্ছে স্যার, বিরতির পরে আমি আপনার সঙ্গে আলোচনা করব বেশ কয়েকটা বিষয় নিয়ে। দর্শক একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক এবং শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। স্যার, বিরতিতে যাবার আগে আমরা অনেক বিষয় নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছে। তার মধ্যে আপনি বঙ্গীয় মুসলিম সমাজ নিয়ে কথা বলছিলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথা বলেছেন। সমসাময়িক আরেকটি বিষয় আমরা দেখি যে নারীদের একটি অংশগ্রহণ আমরা কিন্তু দেখতে পাই সবখানেই। আমরা যদি গণ অভ্যুত্থানের কথা ধরি, সেখানে নারীদের একটি বড় ধরনের অংশগ্রহণ ছিল এবং তারপরে দেখেছি আমরা নারী সংস্কার কমিশন একটি গঠন করা হয়েছে। সেটি নিয়েও পক্ষে বিপক্ষে অনেক আলোচনা, তর্ক বিতর্ক হয়েছে। মানে এই সময় আসলে বেগম রোকেয়ার প্রাসঙ্গিকতাটা কতটুকু? শতকরা ১০০%। বেগম রোকেয়া যেই প্রশ্নগুলি উত্থাপন করেছিলেন সেগুলি অভিজ্ঞতা থেকেই, আসমান থেকে নাজেল করার কথা নয়। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, বেগম রোকেয়ার এই যে বক্তৃতা পাঠ করলাম, বঙ্গীয় মুসলমানদের একটা সাহিত্য সভায় উত্থাপিত তার এই যে বক্তৃতা, সেইটার থেকে ৯৫ বছর পরে আমি কথা বলছি এখানে। আমি বলি ইতর বিশেষ হয়নি। মানে বঙ্গীয় মুসলিম সমাজে যদি চিন্তার দিকে বলেন, বিন্দুমাত্র প্রগতি হয়নি। আপনি বলেন অনেক বিএ পাস, এমএ পাস, পিএইচডি পাস নারীর সংখ্যা বেড়েছে, তারা অনেক ক্ষমতার পদে গেছে, তাদের কেউ কেউ প্রধানমন্ত্রী হয়েছে এবং তাদের কেউ কেউ পৃথিবীর শ্রেষ্ঠতম ডিক্টেটরশিপের মানে অভিজ্ঞতা আমাদের দিয়েছেন। তারপরেও আমি বলবো বাঙালি মুসলমান সমাজের কোনো প্রগতি হয়নি। আমি প্রগতি কথাটা উদ্ধৃতির মধ্যে বলছি। এই প্রশ্নটি আমি আপনাকে করতে বলছি, গতি হয়েছে কিন্তু প্রগতি হয়নি। গতির সাথে যদি আপনি অন্যান্য উপসর্গ লাগান, অগতি, দুর্গতি, এগুলি হয়েছে। আমাদের অনেক দুর্গতি হয়েছে, প্রগতি হয়নি। তো প্রগতি কেন হয়নি সেটা বলছি। এই যে নারী সংস্কার কমিশন নিয়ে তর্ক হচ্ছে, এর মধ্যে একটা প্রমাণ আছে। বেগম রোকেয়া বলছিলেন নারীদেরকে বাদ দিয়ে সমাজ এগুতে পারে না। এক জায়গায় উনি আরেকটা প্রবন্ধে বলছেন নারী এবং পুরুষ মিলে এক দেহ। তো যদি এক দেহ এগুতে চায়, একটা অঙ্গ অবশ্য রেখে আরেকটা অঙ্গ এগোতে পারে না। আমাদের দেশে তো খুব প্রচলিতভাবে বলে নারী আর পুরুষ পরস্পরকে যখন সহযোগী হিসেবে দেয়, বলে নারী হচ্ছে পুরুষের সহধর্মিণী। কিন্তু এখানে পুরুষই প্রধান, নাহলে সহধর্মিণী বলতে না, তাই না? বলে কি নারীদের প্রধানত বলতে কি স্বামী তার সহধর্মাবলম্বী, তা তো বলতো না। আচ্ছা, আরেকটাকে অর্ধাঙ্গিনী বলে, অর্ধাঙ্গ বলে না। অর্ধাঙ্গ তাকে রোগের নাম, প্যারালাইসিস। অর্থাৎ পুরুষ হচ্ছে প্যারালাইসিস আর নারী হচ্ছে তার সেবিকা। ব্যাপারটা এরকম, তাই না? যা হোক, বেগম রোকেয়ার যে বিখ্যাত প্রবন্ধ যেটা নিয়ে সারা জগতে তিনি শ্রেষ্ঠ লেখিকা হিসেবে এখনও মর্যাদা পাচ্ছেন, সেটা হচ্ছে সুলতানাস ড্রিম। অবাক লাগে, ২৫ বছর বয়সে তিনি এটা লিখেছিলেন। ইউটোপিয়া, আমি ইউটোপিয়া বলছি যেন ইউটোপিয়ার মধ্য দিয়ে আপনার সমস্যার সমাধান তিনি দিয়েছেন। অর্থাৎ নারীদেরকে যে আমরা অবরোধে বন্ধ করে রেখেছি, তাদের অবরোধ আর পর্দা এক জিনিস নয়। না, বেগম রোকেয়াও পর্দার সমর্থক, কিন্তু মেয়েদেরকে লেখাপড়া করতে না দেওয়া, সমাজে অন্যান্য দায়িত্ব করতে না দেওয়া, এটা যে কতটা অস্বাভাবিক, প্রকৃতি বিরোধী, সুতরাং সংস্কৃতি বিরোধীও বটে, সেটার জন্য তিনি ওই গল্পটা লিখেছিলেন ইউটোপিয়াটা। সেটার মানে আমি খুব সংক্ষেপে বলি। একদিন বেগম রোকেয়ার নায়িকার নাম সুলতানা, তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নে ভগিনী সারা বলে এক মহিলার সাথে তিনি বেড়াতে বেরিয়েছেন। দেখি কি অত্যন্ত সুন্দর বাগান। তিনি বললেন আমাদের কলকাতাতে এরকম বাগান নেই, কলকাতা অপরিচ্ছন্ন শহর। বর্তমান ঢাকা দেখলে এটা বস্তি মনে হয় না। ঢাকার সবচেয়ে উন্নত এলাকা যেগুলি বলা হয় গুলশান, বনানী, এগুলি তেমন বস্তির অতিরিক্ত মনে হয় না। লোকজন বাড়িঘড়ি বানাতে জানে না, রাস্তা বানাতে জানে না। তো বেগম রোকেয়া দিলকে আরে এরকম পরিচ্ছন্ন শহর এটা কোথায়? আর কিছুক্ষণ পর বলে কি এখানে সব বাগানের মতো কেন? এটা তার প্রথম সমালোচনা। নোংরামি হচ্ছে ব্রিটিশ শাসনাধীন কলকাতার বৈশিষ্ট্য, সব শহরের বৈশিষ্ট্য। উনি বলেন এটা হচ্ছে কেন? ও আরেকটা জিনিস, কেন শহরে কোনো পুরুষ দেখা যাচ্ছে না। তখন ভগিনী সারা বলেন তোমরা এখানে, তোমাদের কোনো পুরুষ নাই? বলে আমি তো ওটা লজ্জা পাচ্ছি, কিন্তু এখন দেখে এখানে কোনো পুরুষ নাই। তো বলে যে পুরুষ নাই কেন জানলাম, পুরুষদের আমরা বন্দি করেছি, অন্তপুরে পাঠিয়ে দিয়েছি,
তো কেন পাঠিয়ে দিলে, কীভাবে, সেই গল্পটা বলা শুরু করলো। ওখানে নারীরা শিক্ষিত হচ্ছিল আগে থেকেই, একবার যুদ্ধ হলো, বিদেশিরা কোনো আক্রমণ করলো, পুরুষরা পরাস্ত হলো, আমি সংক্ষেপে বলছি। তো পুরুষরা পরাস্ত হয়ে দেশের স্বাধীনতা হারাবার উপক্রম হলো। তখন তাদের যে নারী শাসক যিনি ছিলেন, রানী, উত্তরাধিকার সূত্রে যিনি রানী, তিনি সবাইকে ডেকে কনফারেন্স করলেন নারীদের, তো তোমরা কি শেষ মুহূর্তে দেশ রক্ষার জন্য কোনো হাতিয়ার বের করতে পারবা, নাহলে আমাদের সবাইকে সম্মিলিত জহর ব্রত অবলম্বন করতে হবে, আত্মহত্যা করতে হবে। তখন তারা দুইটা লেডি বিশ্ববিদ্যালয় ছিল তাদের, বলেছে লেডি কলেজ, তো তারা হাতিয়ার বের করেছে গোপন এক ধরনের। একজন যে আকাশের জলকে কী করে পৃথিবীতে নিয়ে আসা যায়, মেঘ না হলেও না চাহিদে বৃষ্টি পাওয়া যায়, আর দলকে সূর্য কিরণকে, এখন যেটাকে স্বাভাবিক মনে হবে আপনার, সৌরশক্তিকে কাজে লাগিয়ে এক ধরনের প্রিজমের মাধ্যমে একটা তারা যুদ্ধাস্ত্র বের করেছে যেখানে শত্রু সৈন্যকে দগ্ধ করে ফেলা যায়। এইভাবে শেষ মুহূর্তে তারা বললেন যে এইটার মাধ্যমে আমরা দেশ রক্ষা করতে গেলে কর্তা করবো, নাহলে আমরা আত্মহত্যা করব। ঠিক সেই মুহূর্তে লেডি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগণ, ওখানে বলছে প্রিন্সিপালগণ, রানীর কাছে দাবি তুললেন, আমাদের একটা শর্ত আছে যুদ্ধযাত্রার আগে, আমরা তো পর্দা নসীন মহিলা, সমাজে পুরুষেরা যদি রাস্তায় থাকে আমরা যুদ্ধে যেতে পারবো না, এই পরাজিত পুরুষগুলোকে বন্দি করুন, তাদেরকে গৃহবন্দরে পাঠিয়ে দিন, তারা রান্নাবান্না করুক, আমরা যুদ্ধযাত্রা করব। তখন জিজ্ঞাসা করলো সুলতানা ভগিনী সারাকে যে আপনারা শত্রু সৈন্যের সামনে কি করবেন, পর্দা করে যুদ্ধ করতে পারবেন? বলে না, আমরা তো দূর থেকে তাদেরকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করব, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। বেগম রোকেয়া চিন্তা করছেন সেই 1905 সনে, লক্ষ্য করার বিষয়, তখন বিমানের কথাও চিন্তা করছেন, বিমানে বায়ুযান, বিমানের কথা তখন অরবিল রাইট ব্রাদারদের তখনও না খবরটা এসেছে, ওইখান থেকে উনি কল্পনা বেড়েছেন। তারপরে ভগিনী সারার সাথে তিনি রানীর সাথে দেখা করতে গেলেন, ওইখানে ওইটা দিয়ে নাটকটা শেষ, আপনার ইউটোপিয়া শেষ। তিনি প্রথমে বললেন বেগম রোকেয়া যে সুলতানাকে বলতেছে সারা, আমরা এইভাবে পুরুষদের অন্তঃপুরে পাঠিয়ে দিয়েছি, তারা সেখানে রান্নাবান্না করে, কিন্তু আমাদের রান্নাঘরগুলি তোমাদের বৈঠকখানার সেও পরিষ্কার, কাজে পুরুষদের কোনো কাজ করতে কোনো অসুবিধা নেই, পুরুষরা আমাদের উপর অত্যাচার করেছে, আমি করবো না। তারপরে লেডিদের মধ্যে একজন প্রিন্সিপাল বললে কি, তাহলে আমাদের এই বায়ু অস্ত্র যদি আমরা ব্যবহার করি, আমাদের সৌর অস্ত্র প্রিজমটার মতন, এটা বেগম রোকেয়া বললেন এক ধরনের সার্চ লাইটের মতো, স্টিমারের সার্চ লাইটের মতো, এটা শত্রুর উপর পড়লে শত্রু পুড়ে যাবে, পালিয়ে যাবে, এবং সেইভাবে তারা যুদ্ধ জয় করলেন। এবং পুরুষেরা তখন বাধ্য হয়ে আগেই অন্তঃপুরে আশ্রয় নিয়েছেন। এখন যুদ্ধ জয় করে সে নারীরা যখন ফিরে আসলো, তারা নানা রকম গবেষণাগার স্থাপন করেছেন। নারীদের অবলম্বন কি? লেখাপড়া। নারীদের অবলম্বন কি? আধুনিক বিজ্ঞান। নারীদের অবলম্বন কি? তারা বলছে এতদিন যাবৎ পুরুষেরা যে আমাদের অত্যাচার করেছিল, আমরা তাদের উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না, রিভার্স করেন। পুরুষ যখন অন্তঃপুরে গিয়ে বন্দী হয়ে থাকে তখন আপনার কাছে মনে হয় অস্বাভাবিক, তাহলে নারীকে যখন এতদিন বন্দী করে রেখেছিলেন, অবরোধবাসিনী করে রেখেছিলেন, তখন অস্বাভাবিক মনে হয় না? এইটার জন্যই তার ইউটোপিয়া তিনি রচনা করেছেন। তারপরে তিনি বললেন তারপরেও আমরা পুরুষদেরকে ক্ষমার চোখে দেখব। পুলিশ কমিশনার সাহেব আবেদন করলেন রানীর কাছে যে আমরা যারা পুলিশ অফিসার, আমরা তো কোনো অন্যায় করিনি, যুদ্ধে যারা পরাজিত জেনারেল ওদেরকে জেলে রাখেন, আমাদেরকে ছেড়ে দেন। রানী বললেন কি, ভবিষ্যৎ অবস্থা না বদলানোর পর্যন্ত আপনারা ওখানেই থাকেন। গল্পটা এইভাবে শেষ হলো। এবার দেখা গেল কি সেই নারী স্থানে কোনো পুলিশ লাগে না, যেহেতু পুরুষগুলো হচ্ছে অত্যাচারী, তারা যেহেতু এখন অন্তঃপুরে আশ্রয় নিয়েছে, সমাজে কোনো অপরাধ হয় না। বেগম রোকেয়া দেখা যায় এমনকি সেখানে রোগ বিসুখও কমে গেছে, এবং ওখানে কারো অ্যাক্সিডেন্ট ছাড়া কারো অপমৃত্যু হয় না, সবাই দীর্ঘজীবী হয়। আমরা যেটাকে ইউটোপিয়া বলি, স্যার টমাস মোরের বইয়ের নাম অনুসারে, আমি নিজেও একটা বলছি বেগম রোকেয়ার ইউটোপিয়া এই জন্য যে সমাজ যখন একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়, তখন আপনাকে মানুষকে ধাক্কা দেওয়ার জন্য এমন একটা কৌশল বহন করতে হয়। বেগম রোকেয়া এই গল্পটা লিখেছেন এমন একটা কৌশলে, মানে বাংলা সংস্করণে মাত্র 20 পৃষ্ঠা, ইংরেজিতে মাত্র 11 পৃষ্ঠা। এই আব্দুল কাদের সম্পাদিত রোকেয়া রচনা বলে, এতে দুটোই আছে, ইংরেজিও আছে বাংলাও আছে। আমি ইংরেজিটা তিনি করেছিলেন 1905-এ, বাংলাটা করেছেন 1921-এ। মতিচুর দ্বিতীয় খণ্ডে তিনি এইটা ঢোকান, সুলতানার স্বপ্ন নামে। আর সারা পৃথিবীতে পঠিত হচ্ছে, এখন বলা হচ্ছে নারী মুক্তির ইউটোপিয়া হিসেবে এটাই পৃথিবীতে সর্বাগ্রগণ্য। আমেরিকানরা তারপরে লিখেছে 1915 সনে এক ভদ্র মহিলা লেডিল্যান্ড নামে, তিনি নাম দিয়েছেন এই জায়গার নাম কি, ইংরেজিতে লেডিল্যান্ড, বাংলায় নারীস্থান। নারীস্থান বলে বেগম রোকেয়া নারীস্থান তৈরি করতে চান নাই, বেগম রোকেয়া চেয়েছেন বর্তমান যে স্থানটা আছে আমাদের, এটা পুরুষ স্থান, এটা বোঝাবার জন্য তিনি একটা কল্পনা করুন নারীস্থান কীরকম। আমি এই জন্য বলি বেগম রোকেয়ার মতো এরকম উদ্ভাবনশীল, চিন্তাশীল শুধু নন, উদ্ভাবনশীল সৃষ্টিশীল লেখক আমাদের সমাজে কম জন্মেছে। এইটাকে বোঝানোর জন্য তিনি উপন্যাস লিখেছেন, পদ্মরাগ একটা তার উপন্যাস, সেখানে তারিণী ভবন নামের কল্পনা, সেইটা হচ্ছে আসল ইউটোপিয়া। এইটা ইউটোপিয়ার চেয়ে তো কম ইউটোপিয়া। তারপরেও বেগম রোকেয়াকে কম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে,
অনেকে বলেছে তিনি ইংরেজি লেখকদের নকল করে লিখেছেন, স্বামী লিখে দিয়েছে। সব সাহিত্যিকদের না, ক্ষেত্রে আরো একটা আমরা আছে, পাই যে বেগম রোকেয়ার ভাষা এত উন্নত মানের ছিল, আমি তার এই শেষ প্রশংসা না করলে অন্যায় হবে। তিনি এত, আর অন্য যে কোনো লেখাতে আপনি র্যান্ডমলি পড়েন, অতি উন্নত মানের বাংলা তিনি লিখেন। এটা লিখতে তিনি পেরেছেন কীভাবে? কারণ তিনি পড়ার ক্ষেত্রে হিন্দু মুসলমান ভেদ করেননি, এটা আমাদের মনে রাখতে হবে। তিনি ছিলেন বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করেছেন, এইটা তার দোষ বলে অনেকে নিন্দিত করেছে। আমাদের অন্যান্য লেখকদের মধ্যে আছেন কবি আব্দুল কাদির, যিনি তার প্রশংসা করে করেছেন। আব্দুল কাদিরের শিক্ষক ছিলেন আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন, ঢাকার যে শিকা গোষ্ঠী বলা হতো মুসলিম, তারা কিন্তু বেগম রোকেয়ার প্রশংসা করেছেন। প্রশ্ন করলো তারা কেউ কিন্তু বেগম রেয়ার মতো এত কাণ্ডজ্ঞান অর্জন করেন নাই। যেমন ধরেন কোরআন শরীফ অনুবাদ করেছেন কাজী আব্দুল ওদুদ, তবু তিনি তাকে বলা, তিনি কি চাইতেন? রাজা রামমোহন ছিল তার আদর্শ। মুসলিম সমাজের উন্নতির জন্য তিনি রামমোহন হিন্দু সমাজের উন্নতির জন্য যা করেছিলেন সেরকম কিছু কিন্তু করতে পারেননি, এটা হলো তার ব্যর্থতা। নজরুল ইসলামকে তিনি ঈর্ষা করতেন। আমি এটা প্রমাণ দেই, তার নামও কাজী, নজরুল ইসলামের নামও কাজী আছে, কিন্তু নজরুলের নাম উল্লেখ করার সময় পারতপক্ষে কাজীটা উচ্চারণ করতেন না। আমি এগুলো ফ্রয়েডীয় বিশ্লেষণের পদ্ধতি প্রয়োগ করে বলছি, অনেকগুলো আছে। আবুল হোসেন সাহেব প্রশংসা করেছেন বেগম রোকেয়ার, তখন মিসেস আর এস হোসেন নামে, যেমন এই বইতে কাজী আব্দুল ওদুদের একটা প্রশংসা উদ্ধৃত করেছেন। এখানে কয়েকটা প্রবন্ধ আছে বেগম রোকেয়ার সাহিত্য কীর্তি, আব্দুল কাদিরের লেখা। আর অধ্যাপক কাজী আব্দুল ওদুদ এম.এ, নামে শেষে এম.এ লিখতেন, কিন্তু তিনি লিখতেন মিসেস আর এস হোসেন তার প্রবন্ধের নাম। আবুল হোসেন সাহেব তার মতিচুর বইয়ের রিভিউ করেছিলেন প্রথম খণ্ডের, সুলতানাস ড্রিমের রিভিউ লিখেছিলেন। আর তৎকালে এক ভদ্র মহিলার নাম কবি নজরুল ইসলামের রচনায়ও দেখা যায়, মিসেস এম রহমান। ওনাকে তৎকালীন মুসলিম সমাজের বড় লেখক মনে করা হতো, এখন তার নামও কেউ নিতে পারে না। বেগম রোকেয়ার সাথে তুলনায় তিনি কিছুই নন, আমি দুঃখের সাথে বলছি। আর কবি সাদাত হোসেন এবং কবি গোলাম মুস্তাফা ও বেগম রোকেয়াকে নিয়ে দুটো কবিতা লিখেছিলেন, আরও অনেকে লিখেছেন। নজরুল ইসলাম তার পত্রিকায়, অনেকে এটা খেয়াল করেন না, বেগম রোকেয়ার লেখা পুনর্মুদ্রণ করেছিলেন। হ্যাঁ, 1920-এর দশকের কথা বলছি। আমি শুধু একটা জিনিস আপনাকে দেখাই, আমাদের ভদ্রলোকের নাম যে কাজী আব্দুল ওদুদ কী লিখেছেন, এইটা আমার মনে হয় একটা ফিটিং। কাজী আব্দুল ওদুদ লিখছেন 1336 বাংলায়, মানে 1929 সনে, বেগম রোকেয়ার ওই বক্তৃতার 2 বছর আগে। তিনি তখন জীবিত। মিসেস আর এস হোসেন আমাদের সমাজে একটি জ্যান্ত মানুষ। আমার মনে হয় তার মতিচুর তার স্কুলের চেয়ে মোটেই কম গৌরবের নয়। আমি এই বিষয়ে একমত। বাস্তবিকই মিসেস আর এস হোসেন একজন সত্যিকার সাহিত্যিক। তার একটা বিশিষ্ট স্টাইল আছে, সেই স্টাইলের ভিতর দিয়ে ফুটেছে তার তীক্ষ্ণ দৃষ্টি আর কাণ্ডজ্ঞান। আমি এই কাণ্ডজ্ঞানটা কাজী আব্দুল ওদুদের ছিল না, দুর্ভাগ্যমতো। অথচ বেদনা ভরা, আর বেদনা ভরা অথচ মুক্তি অভিসারী মন, এই কথাটা সঠিক। অবশ্য কম্প্রোমাইজও তার জীবনে ও রচনায় কম নেই। কি কম্প্রোমাইজ? কিন্তু সেই কম্প্রোমাইজ ফন্দিবাজের কম্প্রোমাইজ নয়, সেই কম্প্রোমাইজ তার নারীর নমনীয়তা ও স্নেহ, বড় স্বাভাবিক। এটা আমি সঠিক মনে করি না। কেন মনে করি না সময় দিলে পরে বলবো। এখন তার দ্বিতীয় মন্তব্য, জীবিত ও মৃত বুড়োদের মধ্যে সত্যিকার মুসলমান সাহিত্যিক সংখ্যায় অতি অল্প। জীবিত ও মৃত বুড়োদের মধ্যে সত্যিকার মুসলমান সাহিত্যিক সংখ্যায় অতি অল্প। কাজী আব্দুল ওদুদ বলছেন তারা কারা? মীর মোশাররফ হোসেন, পণ্ডিত রিয়াজউদ্দিন, এনার পুরানো হচ্ছে রিয়াজউদ্দিন আল মাশহাদি, কায়কোবাদ ঢাকার কবি, কাজী ইমদাদুল হক ও মিসেস আর এস হোসেন। এই বিষয়ে কাজী আব্দুলদের প্রশংসা করতে হয়, তার বিনয় আছে। তিনি এখানে জীবিত মৃত লিখছেন, অত নজরুল ইসলাম তখন অনেক বড় লেখক হয়েছেন, তার নাম উল্লেখ করবেন না। বেগম রোকেয়া 1880-তে জন্মেছেন, কাজী আব্দুল ওদুদ 1895-তে জন্মেছেন, নজরুল 1899-তে জন্মেছেন। মানে এরা সকলে মীর মোশাররফের চেয়ে বয়সে ছোট এবং কায়কোবাদের চেয়ে বয়সে ছোট। মীর মোশাররফ 1849-এ এবং কায়কোবাদ 1858-তে, রবীন্দ্রনাথের 3 বছর আগে, এবং বেগম রোকেয়া 1880-তে। হ্যাঁ, তো এই বড় লেখিকা নজরুলের আগের যুগের লেখিকা, এটাই বলছি আমি তাকে। বলছেন এদের মধ্যে কাল মিসেস আর এস হোসেনকে বোধহয় সর্বশ্রেষ্ঠ আসন দেবে। আচ্ছা, শুধু মুসলমান সাহিত্যিকদের মধ্যে নয়, এটাই গুরুত্বপূর্ণ কথা, গোটা বাংলার নারী সাহিত্যিকদের মধ্যে মিসেস আর এস হোসেনের স্থান অতি উচ্চে। কাজী আব্দুলদের স্বভাবসুলভ যে কৃপণতা, তারপরে বলছেন সর্বোচ্চ কিনা তা এখন পুরোপুরি বলতে পারছি না। 1929 সনে তিনি পুরোপুরি বলতে পারছেন না, কিন্তু সময় সময় তাই মনে হয়।
এমন একটা মার্জিত অথচ প্রতিভাদীপ্ত চিত্ত বাংলাদেশে দুষ্প্রাপ্য না হলেও সুপ্রাপ্য নয়। এই যে এটা মাসিক সঞ্চয় পত্রিকা অগ্রহায়ণ 1336 এটা বেরিয়েছিল, একে বলে কোষ্ঠকাঠিন্য। বাংলাদেশে এখন এই কোষ্ঠকাঠিন্য এখন কি কেটেছে? বেগম রোকেয়াকে আপনি এখন একটা টুল হিসেবে ব্যবহার করছেন। তার লেখা না পড়ে, তার চিন্তাকে মোকাবেলা না করে, তার চিন্তার উপর ভিত্তি করে কাণ্ড জ্ঞানের প্রসার না করে কাজী আব্দুল উদ্দোলা যে করেছেন এই ছিল অকাণ্ড জ্ঞান। তার পরিণতি কি একমাত্র তিনি দেশ ভাগ হওয়ার পর কলকাতা থেকে গিয়েছিলেন, সেখানে তাকে আবর্জনা স্তূপে ফেলে রাখা হয়েছিল। 1951 সনে তার বই বেরিয়েছিল কাজী আব্দুল উদ্দোলার নাম কি? শাশ্বত বঙ্গ। তারপরে তার বই আর কি বেরিয়েছে বোঝা যায় না। তিনি একটা পাদটিকায় পরিণত হয়েছেন। 1970 যখন মারা যান তিনি, তার খবর নেওয়ার লোক ছিল না। স্যার, বেগম রোকেয়া তিনি তো একজন সমাজ সংস্কারও ছিলেন। মানে তার সেই সংস্কার বা এখনকার যে সমাজ ব্যবস্থা দেখছি বা আমরা যে সংবিধান নিয়ে সংস্কারের কথা বলছি, এই যে বিষয়গুলো আপনি কিভাবে দেখেন স্যার? না, বেগম রোকেয়া প্রথম সংস্কারটা কী চেয়েছেন? তিনি বলছেন মেয়েদেরকে অবরোধ থেকে মুক্ত করে বাইরের হাওয়ায় নিয়ে আসতে হবে। কিন্তু তিনি একই সাথে বলছেন যে অনেকে এটাকে ভুল ব্যাখ্যা করেন যে মেয়েরা কি পর্দা করবে না। এখন যে আমাদের মেয়েরা ধরেন সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, বিশেষ করে 1967 সনের আরব ইসরায়েলি যুদ্ধের পরে আরব দেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে মেয়েদের এই যে হিজাব মানে নিজেকে গোপন করা, এই কালচার শুরু হয়েছে। বাংলাদেশে অনেকে মনে করেন এটা বোধহয় মৌলবাদ। এটা যে মৌলবাদ নয় সেটা বেগম রোকেয়া লেখা পড়লে বোঝা যায়। বেগম রোকেয়া বোরকা প্রবন্ধটা পড়েন। বেগম রোকেয়া বলছেন আমি চাই অবরোধের অবসান। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী নিয়ে একটা বই করেছেন অবরোধবাসিনী, যেখানে অবরোধে থাকার ফলে মেয়েরা যে অতিরিক্ত অলঙ্কার পরে তিনি সেটার বিরোধিতা করেছেন। এগুলো অনেকে মনে করে যে এগুলো তো বড় সংস্কার নয়, আমি এগুলিকে বড় সংস্কার মনে করি। একজন নারী শিশুকে আমরা অবহেলা করে লেখাপড়া করতে না দেই, যেমন বাল্যবিবাহ। বেগম রোকেয়া বাল্যবিবাহের বিরোধী ছিলেন, কিন্তু আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মেয়েদের বাল্যবিবাহ দিয়েছেন। আপনি এটাকে অবজ্ঞা করতে পারেন না। হিন্দু সমাজে বাল্যবিবাহের অভিশাপ অক্ষুণ্ণ ছিল শেষ পর্যন্ত। বেগম রোকেয়ার নিজের বিয়ে হয়েছে প্রায় বাল্যে, এবং তার জন্য উপযুক্ত স্বামী পাওয়া যায় নাই। তিনি একজন দোজবরে তার বিয়ে হয়েছে, এবং সেই অভিশাপ তাকে ছাড়ে নাই। ব্যক্তিগত ব্যাপারটা নিতে হবে। বেগম রোকেয়ার বিবাহিত জীবন ছিল 1896 থেকে 1909 পর্যন্ত, কিন্তু 2 বছর পরে তিনি ভাগলপুর ছাড়তে বাধ্য হলেন কী জন্য? সাখাওয়াত হোসেন আগে একবার বিবাহ করেছিলেন, সেখানে একটা কন্যা ছিল, সেই কন্যা জামাই ছিল উকিল। তিনি বেগম রোকেয়ার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিলেন। তারপরেও বেগম রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের উন্নতির জন্যে কলকাতায় সেই স্কুলটা নিয়েছেন, যেটা তিনি ভাগলপুরে করেছিলেন। সেটা ট্র্যাজেডি হচ্ছে, আপোষটা কি, তিনি উর্দু মিডিয়াম স্কুল চালিয়েছেন। শেষে তিনি বাংলা সেকশন চালু করেছিলেন। উর্দু মিডিয়ামের কারণ ছিল বাঙালি মুসলমানরা তখন বাংলা পড়াশোনা করতে চাইতো না, আমি আগেই বলেছি। তাহলে সেই সমাজে সংস্কার করতে হলে আজকের অবস্থা যাবে না। এখন বাঙালি মুসলমানরা তো কেউ তার বাংলা পড়তে চাচ্ছে না, উচ্চ শ্রেণীরা তো ইংরেজিতে পড়তে চাচ্ছে। এই সংস্কারকে আপনি করতে পারবেন? আমাদের বাংলার কোন নারী নেত্রী আছে যে বলুক যে আমাদের বাংলা মিডিয়ামে পড়া দরকার? এই ইংরেজি মিডিয়ামের নামে যে আমাদের জাতিকে ধ্বংস করা হচ্ছে, এটা কে বলবে? আপনি বিশ্বায়ন, আমেরিকায়ন যত কিছু বলেন, আসল কথা হচ্ছে কি আপনি নিজের জাতি এবং দেশকে অস্বীকার করছেন। এই 21 শতাব্দীর গোড়ায় দাঁড়িয়ে যেখানে কয়জন বলে আপনার 3 বছরের বাচ্চাকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে, আপনার এখানে স্কুলগুলির নাম দেখেন তো আপনি, অক্সফোর্ড, কার্ডিফ, আপনার মাস্টার মাইন্ড, কি বলে কি যেন কি লিফ বলে, ম্যাপল লিফ, আপনি নাম করতে থাকেন সবই। এই যে মাইলস্টোন, এইটা কেন এখানে এই রাষ্ট্রকে স্বাধীন আপনি আপনার শিক্ষানীতি নির্ধারণ করেন। নির্ধারণ করলে আপনি স্কুলগুলির নাম এরকম ইংরেজি দিচ্ছেন কীভাবে? দিচ্ছেন, বাংলা পড়তে দিচ্ছেন না কেন? এগুলো কিভাবে মানে আসলো স্যার? এই যে আপনি বলছেন যে তাহলে এটা কি এমনি চলছে? এগুলি না, এমনি চলছে না। এগুলি কি চলে? এগুলি যখন শব্দকে খেয়াল করছেন, ভাষাটা কত নষ্ট হয়েছে। উন্নয়ন কি জিনিস? উন্নয়ন তো একটা জোচ্চুরি। অর্থাৎ সবাই দারিদ্র রেখা, দারিদ্র সীমা, এগুলো সব জোচ্চুরি। মাসে বর্তমানে বলা হচ্ছে যার আয় দৈনিক $2.15, হিসাব করলে দেখবেন মাসে 8,000 টাকা হয়। সেই পরিমাণ ইনকাম থাকলে আপনি দারিদ্র্যমুক্ত হয়েছেন। সেই হিসেবে বলা হচ্ছে এই দেশে শতকরা 30 জন তো লোক এখনও দারিদ্র্য সীমার নিচে আছে। কিন্তু এই সংজ্ঞাটা কে নির্ধারণ করেছে যে দৈনিক মাসের বেতন 8,000 টাকা হলে আপনার দরিদ্র নন? এটাই তো বুঝি না স্যার। এই যে এই সংজ্ঞাগুলো বা এই যে আরোপিত জিনিসগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ঠিক আমাদের উপরে চাপ কে দিচ্ছে? আপনি তো বলেন এইটাই প্রমাণ যে আপনি স্বাধীন নন। আপনার স্বাধীন একটা, আপনার জাতি আছে, আপনার রাষ্ট্র আছে, কিন্তু এই জাতির রাষ্ট্রের শতকরা বিভাগ নিয়ন্ত্রণ করে না।
শতকরা 80% নিয়ন্ত্রণ করে বাইরের শক্তি। আগের দিনে বোধহয় সাম্রাজ্যবাদ বলে একটা কথা ব্যবহার করতেন, এখন হয়তো আপনি ব্যবহার করতে চান না, এখন নাম দিয়েছেন কি আন্তর্জাতিক সম্প্রদায়, তাই না? অর্থাৎ আমাদের রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ, আমি খুব কম করে বলছি, যুগপদ 2 পা। একটা দেশের জনগণের ভোট দিয়ে কে প্রধানমন্ত্রী হবে, যদি ভোট হয় এটা ঠিক করেন, আর এর 80% শতকরা 80% নীতি নিয়ন্ত্রণ করে বাইরের লোকেরাই। এফিসিয়েন্সির নামে ধরেন আপনি দেশে বন্দর চালাতে পারতেছেন না, আপনি এটা বিদেশিকে কর্তৃপক্ষ দিচ্ছেন। এই ভাইটাল জিনিস বিদেশিকে দিচ্ছেন কেন? মংলা পোর্ট এই যে গতবার শেখ হাসিনার বিদায়ের 1 মাস আগে জুলাই মাসে পুরো ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল। আমার সক্ষমতা কেন আমি বাড়াতে পারছেন না হচ্ছে কি আপনি, নাকি আমি চাচ্ছি না বলি, বেগম রোকেয়া চাইছিলেন বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে। আমরা যে সুযোগ বাড়িয়েছি এটা হলো কুশিক্ষা। অশিক্ষা এবং কুশিক্ষা দুটো কথা, মানে ক্রিয়া এবং দুষ্ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এগুলি দেখেন। বেগম শুরুতেই বলছিলেন যে শিক্ষা প্রচলিত শিক্ষা বেগম রোকেয়ার কথাই ছিলেন এই যে এই কথাটা। আগে আমরা উন্নতি কথাটা বলতাম, উন্নতি আস্তে আস্তে কী করে উন্নয়ন পরিণত হলো। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর পলাতক আতিউর রহমান সাহেব একটা সংগঠনের নাম দিয়েছেন উন্নয়ন সমন্বয়। উন্নয়ন কথাটা সর্বত্র না, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ করেন নাই, এই উন্নয়ন কথাটাই তো করাপশনের লক্ষণ। বেগম রোকেয়া কি লিখছেন দেখেন, তার একটা প্রবন্ধ ছিল উন্নতির পথে। উনি বলছেন আজকাল সবাই উন্নতি করেছে, যেদিকে তাকায় কেবলই দেখি উন্নতি আর উন্নতি। উন্নতি কথার মাঝে নতি মানে এবার নত হওয়া, উত মানে বাইরের দিকে নত হওয়া। আপনি শব্দের গঠনের দিকে যাবেন তো আজকাল যেটা নষ্ট হয়েছে, আপনি তো 2-1টা কবিতা লেখেন বোঝা যাচ্ছে যে আপনি শব্দের গঠনের দিকে চিন্তা করেন না বলে, মানে আপনি যে চিন্তা করেন না সে শব্দের গঠনের দিকে চিন্তা করেন। কবিতা হয় না স্যার, চেষ্টা করে কিছু। আচ্ছা, বেগম রোকেয়া বলছেন কেবল আমি অথর্ব বুড়ু অচল হয়ে বসে আছি, তাই ভাবি আর বেশি করে ভাত খাই, আর ভাবি যে কি করে আমার উন্নতি হবে। ওনার ভাষার মধ্যে ব্যঙ্গরসটাও ছিল। চশমাটা ভালো করে মুছে নিয়ে খবরের কাগজ পড়ছিল, হঠাৎ একটা বিজ্ঞাপনে নজর পড়ল। বলতে কি ক্রুশন সল্ট খেলে 70 বছরের বুড়ো 20 বছরের তরুণ হয়ে যায়। এখন ইউটিউবের কল্যাণে প্রতিদিন তরুণ হতে পারবেন আপনি। দেখেন বাস 1 শিশি কিনে খাওয়া আরম্ভ করলাম। ভাই কি বলবো, 1 হপ্তাহ ক্রুশন সল্ট খেতে না খেতে একেবারে 18 বছরের তরুণের মতো গায়ে স্ফূর্তি হলো। তখন ভাবলুম আর এই বুড়োদের সঙ্গে অতর্ব হয়ে থাকা নয়, যাই তরুণদের সঙ্গে মিশতে। এটা একটা ব্যঙ্গ রচনা। লাঠি ফেলে দিয়ে সোজা হয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি মেলা তরুণ এক জায়গায় জড়ো হয়ে গান করছে, নগ্ন শির সজ্জা নাই লজ্জা নাই ধরে, কাঁচা কোচা শতবার খসে খসে পড়ে। এ হচ্ছে উন্নতি। কাপড় যত কম পরবেন, ইরানের শাহের আমলে ওইটা ছিল উন্নতির মার্কা। মেয়েদেরকে যত বেশি বিকিনি পরিয়ে সমুদ্র সৈকতে নিয়ে যেতে পারবেন, সেটা ছিল উন্নতি। বাহ, আমার বড় ভালো লাগলো। বিশেষত আমি 62 বছর এগিয়ে এসেছি কিনা, অর্থাৎ আমার বয়স 80 বছর। কিন্তু 1 হপ্তাহ ওষুধ খেয়ে যে একেবারে 18 বছরের তরুণ হয়ে গেছি, তাই প্রাণে আর স্ফূর্তি ধরে না। বাংলাদেশের বুদ্ধিজীবীদের অবস্থা কীরকম জানেন এখন? তার আগে যাদের বয়স 74 বছর হয়েছে তারা 18 বছরের তরুণের মতো লাফালাফি করে। অর্থাৎ আহমদ সাহেব বলতেন আমাদের দেশের লোক বুড়ো হতে জানে না, তারা বুড়ো হলে কেবলই বানরের মতো আচরণ করতে থাকে। বর্তমানে যাদেরকে আমাদের সেরা বুদ্ধিজীবী বলে আপনি টেলিভিশনের পর্দায় দেখেন, তাদের অধিকাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তরুণরাও কি তাদের ঠিক পথে আছে? না, আমি ঠিক আছে বলছি না। অর্থাৎ একজন 74 বছরের তরুণ মানে বুড়া যখন নিজেকে 14 বছরের মতো আচরণ করে, মানে তিনি 60 বছর যখন এগিয়ে যান, তখন যে দুরবস্থা হয়। তো এখন এই তরুণরা বুড়াদের মতো আচরণ করে, দুটোই অসুস্থতা। আজ আমাদের নারীদের অগ্রগতির পথে বাধা কারা? আমরা বলি সমাজ। এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট কথা, বাধা তো পুরুষেরাই। তো এইটা না বললে অনেক আমি নারীবাদী কিন্তু পুরুষ বিদ্বেষী নয়, কথাবার্তা হয় না। আপনার শত্রু কিন্তু আপনার চিনতে হবে। নিজের সুবিধাকে কারায়ত্ত রাখার জন্যে মানুষ আর কাউকে সে জায়গায় আসতে দিতে চায় না। তা এখন আপনি আমাদের দেশের নারী শাসকের নামে যারা এসেছেন তারা তো পুরুষের চেয়ে অধিক পুরুষ। তো সেই কথা তো বলছেন এইভাবেই। তো কি করবেন? তরুণকে বললাম, ভাই আমি দাড়ি গোঁফ চেঁচে ফেলে শিং কাটিয়ে তোমাদের সঙ্গে মিশতে এসেছি, আমায় তোমার সঙ্গে উন্নতির পথে নিয়ে চলো। সে বলল বেশ, এসো। পরদিন আমি একটা মোটর নিয়ে তরুণের কাছে গেলাম। সে হেসে বললে, এখন আর মোটর নয়, আমার অ্যারোপ্লেনে চলো। অ্যারোপ্লেন ঘন্টায় 60,000 মাইল চলে। বেগম রোকেয়ার ইউটোপিয়ার লজ্জা দেখেন। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া পৃথিবীর গতি ঘন্টায় 720 মাইল, আর তোমার অ্যারোপ্লেনের গতি ঘন্টায় 60,000 মাইল। তরুণ বললে, কি জানো দাদা, পৃথিবী বুড়ো হয়ে গেছে, সে আর আমাদের উন্নতির গতির সঙ্গে পেরে উঠছে না। যাক, আমাদের প্লেন বোঁ বোঁ করে রওনা হলো, তাতে আরও অনেক যাত্রী ছিল।
ইরানি, তুরানি, তুর্কি, আলবেনিয়ান, ইরাকি, কাবুলি ইত্যাদি ইত্যাদি। কেবল তরুণ নয়, তরুণীরাও ছিল, সবাই নওজোয়ান, বুড়ো, আমি ছাড়া আর একটাও না। আমার মাথার ভেতর কেবলই গুঞ্জন করছিল, নগ্ন শির, সজ্জা নাই, লজ্জা নাই ধরে, কাঁচা কোচা শতবার খসে খসে পড়ে। কখনো ওই গানটাই উলটপালট হয়ে মনে ভেসে বেড়াচ্ছিল, পাগড়ি নাই, টুপি নাই, লজ্জা নাই ধরে ইত্যাদি। ও বাবা, কতক্ষণ পরে দেখে কি সত্যি সত্যি তরুণদের কাঁচা কোচা একেবারে খসে পড়ে গেছে। আর রোদ বৃষ্টিহীন হতে বাঁচাইতে কায়, একমাত্র হ্যাট তার রয়েছে মাথায়। এটা হচ্ছে আমাদের উন্নতি। চমৎকার স্যার আপনার। দেখি শেষে সুবহান আল্লাহ, তরুণীরাও অর্ধ দিগম্বরী। যাক, হ্যাট দিয়ে লজ্জা যদি নাও নিবারণ হয়, তবু রোদ বৃষ্টিহীন হয়ে মাথাটা বাজবে। বেগমের অ্যালেগোরিটা দেখেন, সমালোচনা কী করে করছে। কিন্তু তরুণীদের মাথায়ও যে হ্যাট নাই। আর চেপে থাকতে না পেরে বললুম, ভাই তরুণ, উন্নতির পথে চলেছ, তা উলঙ্গ হয়ে কেন? সে বললে, আমরা এখন দেশোদ্ধার করতে চলেছি, আমাদের কি আর কাঁচা কোচা জ্ঞান আছে? তুচ্ছ বেশভূষা, তুচ্ছ বাস সব বিসর্জন দাও স্বাধীনতা পাবার আশায়। আমরা চাই কেবল উন্নতি আর উন্নতি। বাংলাদেশে তাই কি আমরা করি না? 71 সনে কি আমরা উন্নতির জন্য দেশ স্বাধীন করেছিলাম? আমরা করেছিলাম মর্যাদার জন্যে। আমরা কি কম দামে আলু খাওয়ার জন্যে, কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করেছিলাম? এখন তো তাই হচ্ছে না স্যার, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমাকে শেষ করতে হবে। আপনি বলছিলেন, অনেক কথা বলছিলেন, আরও জানার আছে অনেক কিছু আপনার কাছে, আজকে আমি সময়ের কারণে। কিন্তু আমি একটি বিষয়, আমি যেহেতু বিজয়ের মাস, আমি শেষ করব আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে এত বছর পরেও বিতর্ক আমাদের পিছু ছাড়েনি, সংখ্যা নিয়ে আমাদের বিতর্ক হয়, এই বিতর্কগুলো কেন হয় স্যার? আমি খুব সংক্ষেপে আমি শেষ করব আর কি। সংক্ষেপে বেগম রোকেয়ার কথা দিয়ে শেষ করি। আমরা চেয়েছিলাম স্বাধীনতা, পেয়েছি উন্নতি। এই উন্নতির অপর নাম হচ্ছে দাসত্ব। এই জন্যই আপনি যতক্ষণ পর্যন্ত নিজের হয়ে নিজে চিন্তা করতে না শিখছেন, আপনার চিন্তার জন্য অপরের কাছে ধার করা চিন্তা দিয়ে চলতে চান, তাহলে আপনি বারবার গর্তে পড়বেন। আমাদের দেশ বেগম রোকেয়ার, নজরুল ইসলামের, আহমদ সফার লেখা সত্ত্বেও সেই পাঠ তো আমরা নিচ্ছি না। আমি সেটাই তো বলছি, নিচ্ছেন না কারণ আপনার শিক্ষা হয়নি। আপনি বললাম যে 1971-এ মানুষ রক্ত দিয়েছে। সংখ্যা নিয়ে তর্ক করাটা হচ্ছে অপতর্ক। আমি মনে করি একজন মানুষ যদি শহীদ হয়ে থাকে, এটা 30 লক্ষ কিনে না 30 কোটি, এটা বড় ব্যাপার নয়। আমাদের মানুষ প্রাণ না দিলে দেশ স্বাধীন হতো না। তাহলে এই স্বাধীনতার পরে সে কি পেয়েছে? তাকে স্বাধীনতার ফসল তো দেওয়া হয় নাই। স্বাধীনতার ফসল হচ্ছে তার কথা বলার, তার কাজ করার, তার স্বাধীনতার অধিকার, যেটাকে আমরা এক বাক্যে বলি তার নাগরিক অধিকার। সেটা না পেয়ে তাকে দেওয়া হয়েছে দেখানো হচ্ছে উন্নতি। এখনও দেখেন, একটা উদাহরণ দিয়ে বলি। বর্তমান বিএনপি নেতা মির্জা আব্বাস উনি বললেন, আমি আপনাদের বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবো না, তবে উন্নতি দিতে পারবো। এখনও দেখেন আওয়ামী লীগের যে আদর্শ, বিএনপির হুবহু সেই আদর্শ, এবং মোহাম্মদ ইউনূসেরও এর চেয়ে কোনো অন্য আদর্শ নাই। তাহলে এই যে উন্নতির ডামাডোলের মধ্যে, মোহের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি, এইটাই বোঝাচ্ছে স্বাধীনতার মর্ম আমরা কেউ উপলব্ধি করিনি। স্বাধীনতার সাথে বেইমানি করেই আমরা উন্নতি শব্দটাকে সামনে নিয়ে আসছি। উন্নয়ন হচ্ছে এখানে স্বাধীনতার সম্পূর্ণ বিপরীত শব্দ। আপনি বলছেন না দাসত্ব, আপনি বলছেন উন্নয়ন। স্বাধীনতা না দাসত্ব, এটাও ছিল তর্ক, কিন্তু আপনি বলছেন উন্নয়ন না অনুন্নতি। অর্থাৎ স্বাধীনতা মানে অনুন্নতি বোধ হয়? মোটেও নয়। বেগম রোকেয়া যদি আপনি পড়া শুরু করেন, আমি মনে করি কোথা থেকে শুরু করতে হবে? বেগম রোকেয়া পড়া থেকে শুরু করতে হবে। বেগম রোকেয়া ছিল আওয়ামী লীগ, বিএনপি, ইউনূস, এই সবগুলোর প্রতিবাদ। জি স্যার, আজকে আমাকে শেষ করতে হচ্ছে এখানেই। আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল ঠিক রাত 12টায়।